গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। তো 10টা বেজে গেছে, কারণ আজকে ঘুম থেকে উঠতে উঠতেও দেরি হয়েছে। অয়ন্ত আজকে বাড়িতে থাকবে, তার জন্য একটু দেরি করেই উঠেছি। আর আজকে সকালবেলা খাবো পোহা, তার জোগাড় করতে করতেই টাইম হয়ে যায়। মুড়ি নিয়ে বসে পড়ো ঝটপট, এটা ওটা কেটে চাটা বসিয়ে দাও, একদম ঝটপট 10টার মধ্যে বসে পড়বো। কিন্তু পোহা টোহা খাবো বা চাউমিন খাবো বা ধরো সুজি উপমা খাবো, এগুলো যদি খেতে যাই না, ব্যাস তাহলেই দেরি হয়ে যায় কাটাকুটির ঝামেলায়। তাও অয়নের যখন অফিস থাকে না, তখন আমি কী করি, রাত্রির বেলাতেই সমস্ত কিছু কেটে কুটে রেখে দিই। অফিসের বেলায় নেই আজকে, আর কালকে আমি ভেবেও রাখিনি যে আজকে পোহাই খাবো। আজকে সকালে উঠে ইচ্ছা করছে একটু পোহা খাই, নারকোল আছে ঘরে, আমার নারকোল দিয়ে পোহা খেতে হেভি লাগে। আর তার মধ্যে যদি পনির দিয়ে দিতে পারি, এই পনিরও আছে, পনির দেবো, হ্যাঁ পনিরটা পুরনো হয়ে যাবে। চলো পোহা করে নিই, টেবিলে বসি, সমস্ত কিছু চাটা নিয়ে তারপর একটু গল্প করে নেবো তোমাদের সাথে। এই দেখো পোহা একদম রেডি, আর দেখো কি সুন্দর লাল লাল হয়েছে, এটা হচ্ছে বিট দেওয়ার জন্য। তো চলো প্লেটিং করে নিই। এদিকে চাও হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের গরমা গরম পোহা, তার সাথে চা, তার সাথে বিস্কিট। আজ সকাল সকাল একদম গরমা গরম পোহা আর চা। প্রথমে ভেবেছিলাম মুড়ি খাই, তারপর ভাবলাম না থাক, একটু পোহা খাওয়া যাক। এইগুলো করতে গেলে না বড় সময় লাগে, তো ইচ্ছে করে না, মনে হয় মুড়ি খেয়ে নি। আর মুড়ি খেতে হেভি ভালোবাসি আমরা। কালকে এখানে হেভি বৃষ্টি হয়েছে, হেভি বৃষ্টি হয়েছে, দারুণ বৃষ্টি। ঠান্ডা করে দিয়েছে, রাত্রের দিকটা এমনি ঠান্ডা ঠান্ডাই থাকে এখানটা। তো চলো টেস্ট করা যাক। অয়ন এখনো টেস্ট করেনি, করো টেস্ট। প্রথমে ভেবেছিলাম পনির দেবো, পনিরটা দিলাম না। হুম, কখনো বিট দিয়ে পোহা দিয়ে খেয়ে দেখো, দারুণ। হুম, দারুণ হয়েছে। বিট দিয়ে এত ভালো লাগে, রসুনটা দিও। আমি যখনই এরকম পোহা বা উপমা এগুলো ধরনের মানে সুজির ঝাল সুজি এগুলো করি, আমি কখনো আমাদের কোনো মশলা অ্যাড করি না। যে কোনো মশলা অ্যাড করলে না, সেই মশলার ফ্লেভারে তুমি সবজির ফ্লেভারটা পাবে না। তো আমি কখনো কোনো দিনই ইউজই করি না, আমি একদম সিম্পল রাখি, নুন হলুদ মিষ্টি, হেভি লাগে। শুকনো লঙ্কা, আমাদের বাড়িতে এরকম খুব কম হতো, পোহাটা আমাদের বাড়িতে হতোই না। পাশে বাড়িতে যে মামি দিদা মামা দাদু থাকতো, তাদের বাড়িতে এই পোহা উপমা ঝাল সুজি মানে এগুলো, সাবুর খিচুড়ি খুব হতো, খুব। আমাদের বাড়িতে বেশিরভাগ দিন ব্রেকফাস্টই মামি দিদাই দিয়ে যেত, এটা ওটা। মামি দিদার গল্প আজকে একটু করি। মামি দিদার কথা যখন বললাম, মামি দিদা আমাদের রক্তের সম্পর্কের নয়, কিন্তু মামি দিদার সাথে আমাদের অনেক বছরের সম্পর্ক। মানে আমরা যখন গঙ্গার পাড়ের বাড়িতে আসিও নি, তার অনেক আগে থেকেই মামি দিদাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। মামি দিদা আছে, আর আমার বাবা ওখানে এক বন্ধু ছিল, তো ওই ওনাদের বাড়ি ওখানে রয়েছে, ওটা একদম জমিদার বাড়িতে। তো বাবা যখন বন্ধু ছিল তখন তো আর ওরা আর জমিদার ছিল না, কিন্তু বিশাল বাড়ি। তা বাবার উনিও ইঞ্জিনিয়ার ছিলেন। তো বাবা যখনই ওনার বাড়িতে মাঝে মাঝে আসতো, তখন ওনাকে বলেছিল যে এখানে একটা আমাদের জন্য জমি কিনে দিস তো, মানে জমি কেনার ব্যবস্থা করে দিস তো, তাহলে রিটায়ারমেন্টের পরে এখানে থাকতে পারবো। তা সেই সূত্রে বাবা যখন ওখানে যেত, তখন মামি দিদা মামা দাদুদের সাথেও কিন্তু বাবার আলাপ হয়েছিল। আর তাছাড়া আমার মায়ের যে স্কুলের কালিগ ছিলেন, আমরা মাসি মাসি বলতাম, মাসির নিজস্ব মামা শ্বশুর হচ্ছে ওই মামা দাদু। তোমাদেরকে আগে বলেছিলাম ওই চ্যানেলে, তবু এই চ্যানেলে নতুন করে বলি, কারণ তোমরা আমার অনেকেই আছো যারা একদম নিউ ভিউয়ার্স, তোমরা আমার ওই চ্যানেল খাওয়ার চ্যানেল ইভেন দেখো না, এই চ্যানেলেই তোমরা এসছো। তাদের জন্য বলে রাখছি যে মামা দাদুর বাবা হচ্ছেন ব্যারিস্টার ছিলেন, ঠিক আছে। মামা দাদুর বাবার হচ্ছে দুটো বিয়ে ছিল, মানে প্রথম যে বিবাহিত জীবন সেটা ওই জোড়াসাঁকোতেই ছিল কলকাতায়, আর দ্বিতীয় হচ্ছে মামি দিদার মা, যাকে অনেক বয়সে বিয়ে করেছিল মামা দাদুর বাবা।
তখন মামা দাদুর বাবার বয়সই হয়ে গেছে 60-60-এর বেশি। তখন মামা দাদুর যে ওই বাড়ির যে মানে বাবার যে প্রথম সংসার, তার বড় ছেলেই ব্যারিস্টার হয়ে গেছে। তারা কখনোই মামা দাদুর মাকে মেনে নেবে না। আর মামা দাদুর মা মানে অপরূপ সুন্দরী ছিল, অপরূপ সুন্দরী। মামা দাদুর বাবার যখন ওরকম 60-62 বছর বয়স, মামা দাদুর মায়ের তখন 21 বছর বয়স। তো তখন মামা দাদুর বাবা কি করবে বুঝতে না পেরে বিয়ে করেছে। তখন এদিকেরই মেয়ে, মামা দাদুর মায়ের বাড়িও হচ্ছে এদিকেই রয়েছে, মানে আমাদের গঙ্গার পাড়ের ওদিকের। খুব একটা অবস্থাপূর্ণ না, গরিব ফ্যামিলিরই মেয়ে। তখন মামা দাদুর বাবা ওখানে ওই জমি কিনে, প্রচুর জমি, ওখানে অনেকটা পুকুর বাড়ি বাগান বাড়ি করে মামা দাদুর মাকে রাখা হয়েছিল। কিন্তু বিবাহিত, বিয়ে ঠিয়ে করে মামা দাদুরা কিন্তু তার আগে 3 বোন, মামা দাদু 1 ভাই, একটাই ছেলে। ওই বাড়িতে যাতায়াত ছিল মামা দাদুর, কলকাতার ওই বাড়িতে যাতায়াত ছিল, কিন্তু বলেই দিয়েছিল ওই বাড়িতে কোনো প্রপার্টি বা কোনো কিছু দেওয়া হবে না। মামা দাদুর বাবাও এখানে তার ছোট বউকে সমস্ত কিছু করে দিয়ে গেছিলো। তাই মামা দাদুরাও এখানে বলতে পারো জমিদার বাড়ির মতন। তাদেরও এখানে বিশাল বাড়ি, একতলাই বাড়ি, কিন্তু আগেকার দিনের সেই বিশাল মোটা দেওয়ালের যে বাড়ি, সেই বাড়ি। ওরম বাড়ি তুমি পানিহাটিতে প্রচুর পেয়ে যাবে আমাদের ওইখানে গঙ্গার পাড়ে, জমিদার বাড়ি। কিন্তু আমরা তো ওরকম বাড়ি ঘর ওরকম তো আগে দেখিনি কখনো। মামা দাদুদের বাড়িটাই ওরকম দেখা, তার সেই বাড়িতে থাকা, মাঝখানে তুলসীতলা, উঠোন, চারদিকে বাড়ি, চারদিকে বারান্দা, দক্ষিণ দিকে পুকুর, সেখানে বিশাল বড় জায়গা। আমি আগেও দেখিয়েছি তোমাদের মামাদের বাড়ি, কিন্তু ভিতর থেকে দেখাতে পারিনি, কারণ ওরা তো সবাই মারা গেছে, তো ওর জন্য আমি ঠিক ভিতরে গিয়ে দেখাতে পারিনি। আর ওদের এখন কেস চলছে। আর যখন মামাদের বাড়িতে এত গেছি তখন আমি ব্লগিংও করতাম না। ওই বাড়িটা এখন পোড়ো বাড়ি হয়ে গেছে। আমি কিন্তু ব্লগে সব দেখিয়েছি, আমার ওই বাড়ির, আমার নিজের বাড়ির যে ব্লগ, তাতে আমি দেখিয়েছি। তো যাই হোক, তো আমাদের মামা দাদুদের কাছেই মানুষ হওয়া, তো ওদের বাড়িতে এরকম সকালবেলাতে ঘটি বাড়ি, এরকম পোহা, উপমা, এগুলো ওদের বাড়িতে আমি সবসময় খাওয়া দাওয়া এগুলো হয়েছে। মামা দাদুর একটা মাত্রই ছেলে ছিল, টিকলু কাকুন। ভালো নামটা আমি ঠিক বলতে পারবো না, সুদীপ ঘোষ বা হোয়াট এভার, আমি ভালো নামটা জানি না টিকলু কাকুনের। টিকলু কাকুন প্রেসিডেন্সিতে পড়তো। প্রেসিডেন্সিতে পড়ার পরে যখন পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তারপর টিকলু কাকুন চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, খুব ভালো চাকরিও পেয়ে গেছিলো। টিকলু কাকুন কী চাকরি পেয়েছিলেন বলতে পারবো না, টিকলু কাকুন চাকরি করতে পারেনি, ক্যান্সার ধরা পড়ে, 1 বছরের মধ্যে মারা যায়। টিকলু কাকুনের মধ্যে একটা স্বভাব ছিল, টিকলু কাকুন বাইরের ওই যে প্যাকেট ফুড খাবার সেই সময় নতুন নতুন উঠছে, ম্যাগি খুব উঠছে, টিকলু কাকুন খুব ম্যাগি খেত। তো সেই সময় ডক্টরই বলেছিল যে ও এত প্যাকেট ফুড খায়, ওর জন্য ওর মধ্যে এই ক্যান্সার রোগটা চলে এসছে। ইভেন টিকলু কাকুনের ক্যান্সার রোগ ধরা পড়ার পরেই কিন্তু আমাদের বাড়িতেও ম্যাগি খাওয়া একদম বন্ধ হয়ে গেছিলো, একদম। প্রথমে আমি ছোটোবেলায় তো ম্যাগি খেতাম খুব, তারপর আমার বোন মামা বাড়িতেও খুব খাওয়া হতো, কিন্তু টিকলু কাকুনের মৃত্যুর পরে আমাদের বাড়িতে একদম মানে খাওয়া বন্ধ হয়ে গেছে এই নুডলসটা। মা তো আর করতোই না, করেই দিত না। তো আমরা যখন ওই বাড়িতে এসেছি, তখন মা দাদু মায়েদের খুব ভালোবাসা পেয়েছি। যখন ছেলে চাকরি করবে, বউ আনবে, টিকলু কাকুন কিন্তু প্রেমও করতো, বিয়েও মোটামুটি ঠিক হয়ে গেছিল। মামা দাদুকে বলেনি, কিন্তু মামদিদাকে বলেছিল যার সাথে প্রেম করতো। সে এখন প্রফেসর, কিন্তু ওখানে কলকাতা কলেজেরই প্রফেসর। তো যাই হোক, তো মামদিদাকে দেখিও ছিল, বাড়িতে আসতো, এই বাড়িতে ওই বাড়িতে আসতো যখন ছেলে চাকরি করবে, এবার মা বাবাকে দেখবে। ঠিক সেই সময়তে দেখো ঠাকুর নিয়ে নিল টিকলু কাকুনকে। আবার টিকলু কাকুন মামদিদার হয়েছিল কিন্তু 9 বছর বাদে, বিয়ের 9 বছর বাদে ওই সন্তান হয়েছিল। মামদিদার এর আগে কোনো ছেলে মেয়ে কেউই হয়নি,
বাড়িতে বুঝতেই পারো সেই সময় ছেলে মেয়ে না হওয়া একটা, এই সময়তেই লোকে কত বাজে কথা বলছে, সেই সময়তে তো কত মানে কথা শুনতে হয়েছে। তারপর বড় বড় 3 ননদ, তো বড় ননদেরই বেশি কথা শুনতে হয়েছে, তার সাথে শাশুড়ির। বিয়ের 9 বছর বাদে টিকলু কাকুন হয়। 24 বছর বয়স অবধি বাঁচে, 24 কি 25, তারপর মারা যায়। আমি এই জিনিসটা, এই ঘটনাটা এত বলি কেন জানো, মানে এতটা ভাবি, মানুষের কখন কি হয় কেউ জানে না। আর টিকলু কাকুন আমাদের পাড়ায় কিন্তু শুধু মামা দাদু মামি দিদার ছেলে নয়, মানে একটা কি বলবো, টিকলু কাকুন আমাদের পাড়ার একজন উদাহরণ। আমাদের পাড়ায় ওরকম ছেলে ছিল না। তারপর যখন আমার আবার মামা আসে, আমি মামার গল্প পরে করব। আমার মামাও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, সেও গোল্ড মেডেল পাওয়া। তারাও আমার মানে মায়ের যে পিসি, বড় পিসি, সে আমাদের পাশেই বাড়ি করে, আমার মা আর দিদা সব এখানে আমরা তখন বাড়ি করে আসি। বাবা তো জমিটা কিনেছিল, দিদাও পরে গঙ্গার পাড় দেখে বাড়ি কিনেছে। তো মামাও কিন্তু যাদবপুর থেকে পাশ করা। তো যাই হোক, মামার গল্প পরে একদিন করব। চিড়েটা নিয়ে এলাম, চিড়েটা ছিল। তো যখন বিয়ের সময়, যখন বিয়ে দেবে টিকলু কাকুনকে, তখনই টিকলু কাকুন চলে গেল। তো এই জিনিসটা আমি সবসময় খুব ভাবি, আজ যা তোমার কাছে আছে, যেটা নিয়ে তোমার খুব গর্ব, মামা দাদু মামিদার কাছে কিন্তু টিকলু কাকুন একটা বিশাল বড় গর্ব ছিল, বিশাল বড় গর্ব। সে শুধু মামিদিদাদের গর্ব ছিল না, পুরো পাড়ার, পুরো পানিহাটির গর্ব ছিল। কারণ সেই সময় পুরো পানিহাটিতে প্রেসিডেন্সিতে কেউ পড়েছে আমরা কখনো শুনিনি টিকলু কাকুনের টাইমে। টিকলু কাকুন উৎপল দত্তের ক্লাসও করেছে, মানে এই সময়ের কথা আমি বলছি। তো যাই হোক, তো টিকলু কাকুনের চলে যাওয়াটা কিন্তু একটা বিশাল বড় একটা উদাহরণ আমাদের সকলের জীবনেই, যে আজ যা রয়েছে তোমার কাছে কাল কিন্তু তা থাকবে না। অহংকার, সম্মান, প্রতিষ্ঠা, তাই না? এটা একটা সবচেয়ে বড় উদাহরণ। আমি এর জন্য টিকলু কাকুনের গল্প সব সময় করি। তো যাই হোক, এই কথাটা খুব মনে পড়লো। এরকম রোজই আমি চেষ্টা করব চায়ের টেবিলে বসে, সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে বসে কিছু না কিছু আমার লাইফের এক্সপিরিয়েন্স, আমার লাইফের কথা, যেগুলো আমার লাইফের সাথে জড়িয়ে রয়েছে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। কারণ আমার লাইফের যে এক্সপিরিয়েন্সগুলো, আমার লাইফের যে মানুষগুলো এসেছে গেছে, সেই মানুষগুলোর জীবনে অনেক কিছু ঘটেছে। আমি যখন আমার চ্যানেলটা করবো ভেবেছিলাম না, আমি কিন্তু এটা ভেবেই চ্যানেলটা করেছিলাম যে আমার লাইফের অনেক গল্প, অনেক কথা। আমি যখন ধরো মরেও যাব, আমার তো কোনো ছেলেমেয়ে নেই যে আমার কথা ভাববে, আর ছেলেমেয়ে থাকলেও অবশ্য ভাবে না, মা বাবার কথা ভাবতেও যায় না, শুধু বাৎসরিক করে আর একটা করে কীর্তন দিয়ে দিতে হয়ে যেত। তো আমার কথা আমার জীবনেই থেকে যাবে, তাই না? আগেকার দিনে আমি শুনতাম, বিদেশে বলো আমাদের দেশে বলো, সকলে ডায়েরি লিখে রাখতো। বিদেশে তো সবার লাইফ ট্রি থাকে, তাই না? সব জীবনের সমস্ত কিছু সেখানে লেখা থাকে। তো আমাদের তো সেসব নেই, কেউ, আমরা যখন মরে যাব সবাই তো ভুলেই যাবে আমাদেরকে। কিন্তু আমার জীবনে যে এক্সপিরিয়েন্স, আমি ছোটোবেলা থেকে কী দেখে বড় হয়েছি, কী শিখেছি, কী জেনেছি, কেন আমি এরকম একটা মানুষ, তো সেটাও তো একটা জায়গায় ধরে রাখা খুব দরকার। তো এর জন্যই আমার চ্যানেলটা, আমি এই চ্যানেলটা বিশেষ করে এর জন্যই করেছি। আগেও ভেবেছি কীরমভাবে কি করব, কিন্তু তারপর ভেবেছি যে না, নিজের জায়গায়, নিজের চ্যানেলে বসে আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্সগুলো রেখে দেওয়া খুব দরকার। তো যাই হোক, তো এই গল্পটা আজকে করলাম, টিকলু কাকুনের গল্পটা আজকে করলাম। মামা দাদু মামি দিদার ছেলে টিকলু যখন মারা গেছিলো, মামি দিদা 1 বছর কথাই বলতে পারেনি, বোবা হয়ে গেছিলো, মারাত্মক সমস্যা হয়ে গেছিলো। আমাদের পুরো পাড়াতেই সবচেয়ে বড় বড় ডক্টর দেখানো হয়েছিল সেই সময়। কলকাতা থেকে শুরু করে মামা দাদু তো ভেবেছিল বিদেশেও নিয়ে যাবে, কিন্তু বিদেশে আর যেতে পারেনি, একদম লাস্ট স্টেজে ধরা পড়েছিল। আর সবচেয়ে মজার কথা কি জানো, টিকলু কাকুন যখন প্রেসিডেন্সিতে পড়তো, টিকলু কাকুনের ওই সময় তো কম্পিউটার আসছে নতুন নতুন, সেই সময় কম্পিউটার ঢুকে গেছে। আর কম্পিউটারে সেই সময় না জ্যোতিষশাস্ত্র নিয়ে তখন বেরোতো। তো টিকলু কাকুন সেটা নিয়ে নাকি নিজের জ্যোতিষশাস্ত্রে, নিজের টাইম, বার্থ সব কিছু, মানে বার্থ টাইম যেটা, সে সব কিছু নাকি ওই কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে নিজের একটা চার্ট বের করেছিল টিকলু কাকুন। তাতে টিকলু কাকুন জানতে পেরেছিল ঠিক ওই বছর, ওই সময় টিকলু কাকুন কিছু একটা বড় সমস্যা হতে পারে, বা ওই অবধি টিকলু কাকুনের বয়সটা এসে শেষ হয়ে যাচ্ছে, তারপর কিছু বলছে না। তো টিকলু কাকুন কিছুটা হলেও সে জানতো।
আর আমার সেই দাদুমণির কথা বলেছিলাম না, যে অ্যাস্ট্রোলজার কাছে আমি নিজে দাদুমণির কাছে গেছি, দাদুমণি আমাকে মানে অ্যাস্ট্রোলজি সম্পর্কে যে বিশ্বাস সেটা ধরিয়েছে, দাদু আমাকে খুব ভালোবেসেছে। তো ওই দাদুমণির কাছেও যখন মামা দাদু গিয়েছিল, কারণ দাদুও কিন্তু আমাদের পাড়ায় অনেক বড় একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, তখন তো মারা গেছেন। দাদু তখন বলেছিল যে এই দিনটা বা এই তিনটে দিন ছিল, ওই তিনটে দিন যদি কাটিয়ে নিতে পারে টিকলু, তাহলে টিকলুর অনেক মানে বড় আয়ু হবে, 90 বছর অবধি টিকলু বাঁচবে, কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, কিন্তু যেটা ভবিতব্যে থাকে, যেটা হওয়ার সেটা হয়। টিকলু কাকুর নাকি মৃত্যুর আগেও বলে গিয়েছিল, টিকলু কাকুন তো মামা দাদুকে বাপি বাপি বলে ডাকতো, যে বাপি তুমি এত ভেবো না, আমি জানতাম আগে থেকে এটা হবে, এরকম একটা আমি জানতাম। আর টিকলু কাকুন ওই কাগজটা দিয়েও গেছিল নাকি মামা দাদুর হাতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কখনকার জীবনে কি নেমে আসে, কি হয়, কেউ জানে না, কিচ্ছু জানে না। থাকে শুধু মানুষের কর্ম, আর কিচ্ছু না, তাই না? তুমি আজ যে কর্ম করছো, আর কর্মের সাথে সাথে আরেকটা কি জানো, ডিটাচ হয়ে থাকা, সব কিছু থেকে ডিটাচ হয়ে থাকা। আগের দিনে সকলে বলতো না, সাধু সন্ন্যাসীরা সকলে বলতো, সংসারের মধ্যেই থাকবেন, আমাদের রামকৃষ্ণদেবও বলতেন, সংসারের মধ্যে থাকবি রাজহাঁসের মতন। ঠিক আছে, রাজহাঁস যেমন পাকের মধ্যে থাকছে, সে জলের মধ্যে যাচ্ছে কিন্তু তার গায়ে জল লাগছে না, তাই না? সংসারে থাকতে হবে রাজহাঁসের মতন। তো কোনো কিছু যদি, সব কিছুতে ডিটাচ থাকো, সব দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করো, কিন্তু ডিটাচ থাকো। তো এটাই আজকে বলার ছিল, যে আজকে আমরা সব কিছুর মধ্যে রয়েছি, সব কিছু নিয়ে আমাদের অহংকার, সব কিছু নিয়ে আমাদের কত যে এটা আমার রয়েছে, কালকে তোমার থেকে সেটা চলে যেতে কতক্ষণ, তাই না? তো যাই হোক, আজকে আর কথা বলবো না, অনেক বলে ফেলেছি, অনেক গল্পটা অনেক বড় করে ফেলেছি। তো চলো আজকে এই দিয়েই আমার ব্লগটা এন্ড করব, আজকের এই কথা দিয়ে। চলো বাই।